গুড মর্নিং, হ্যালো এমএস ফ্যামিলি। এখন হচ্ছে বাজে 9:49, 18ই মার্চ সকালবেলা। আর সকালবেলা এখন টাইমটা তো বললাম বোধ না, ভুলে গেছি। যাই হোক, এখনও ব্রাশ টাশ কিছু করিনি। তবে আমি ব্রাশ করার আগেই চা খাই সবসময়। ব্রেকফাস্ট করার পর ব্রাশ করি, এটা তো আমার অভ্যাস। এটা ডাক্তারবাবুর কাছ থেকে শুনেছিলাম। আর ওদিকে রাতে ব্রাশ করি। যাই হোক, ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল বর্ষাকে। তো এই ডাক্তারবাবুকে দেখানোর পর ওনার ওষুধ খেয়ে ব্যথা কমেছে, বাট গলা চিড়ে গেছে। সকাল থেকে দুদিন ধরেই ওই ওষুধ খাওয়ার পর মাথা পাতা ঘুরছে ওর। এখন সকালবেলা হুড়মুড় হুড়মুড় করে বমি করলো। প্লাস দেখো এইদিকে তাকাও, এদিকে চোখটা দেখো কেমন লাল হয়ে গেছে। তো এখন এই ডাক্তারবাবু আবার বসবে হচ্ছে সেই বিকেলবেলা। এখন ওয়েট আর করবো না, ওই আর একটা নতুন ডাক্তারবাবুর কাছে যাই। 11টার মধ্যে যেতে বললো। এটা আবার অন্য ফার্মেসি। ঠিক আছে, এই হচ্ছে এখন আমাদের অবস্থা। আর জনি ওদিকে জনির ঘরে ঢুকিয়ে দিয়েছি। আর মেয়ের তো 1:30 থেকে পরীক্ষা। রান্না এসে করো নাকি? মেয়ের অবশ্য 1 ঘন্টা পরীক্ষা, বেশিক্ষণের জন্য না। ও ঝাল ঢাল কিছু খেতে পারছে না, গলা জ্বলে যাচ্ছে। আর প্রচণ্ড নাকি মাথা ঘুরছে। মাথা ঘোরাটা 2-3 দিন ধরেই বলছিল। এই ওষুধ খাওয়ার পর থেকে মাথা ঘোরা শুরু হয়েছে, তাই তো? এই ওষুধ খাওয়ার পর থেকে মাথা ঘোরা শুরু হয়েছে। তার আগে থেকে ছিল না। তার আগে গলায় ব্যথা ছিল, কানে ব্যথা ছিল। এখন গলায় কানে ব্যথা কিচ্ছু নেই, শুধু গলার ভিতরটা চিড়ে গেছে। মানে ওর বক্তব্য অনুযায়ী জ্বলছে, যা খাচ্ছে মানে লঙ্কা জাতীয় বা যা খাচ্ছে সব জ্বলছে। আর এদিকে চোখটা তো লাল হয়ে গেছে। এইবার এসিতে যে হবে, এসি তো 28-এ দিয়ে লো করা থাকে, তাও এসি নষ্ট হয়ে গেছে, ঠান্ডা হয় না। সার্ভিসিংয়ের জন্য একদিন এসেছিল, সার্ভিসিং এসে অত সকালবেলা তো সার্ভিসিং করলে কাজের সময় হয় নাকি? ও সকাল 8টার সময় চলে এসছে, 8:45। তো এই হচ্ছে অবস্থা। এখন ব্যবসা বাণিজ্যও একটুখানি মানে এফেক্ট তো পড়েছেই স্বাভাবিকভাবেই। আগের দিনের 11টা শাড়ি মতো পাইনি। এই 11টা কাস্টমারকে ফোন করতে হবে। তার মধ্যে ডিডিডিসি কুরিয়ার খুব সমস্যা করছে। সিওডির টাকাগুলো আটকে রয়েছে, এখনও কালেক্ট করতে পারিনি। তো সব মিলে একটু মানে চাপে রয়েছি। জনির ভ্যাকসিনের ডেট চলে এসছে, ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনের কাগজের যে বইটা, সেটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি সেটা খুঁজতে হবে। মেয়ের আই কার্ডের ছবি চিপকাতে হবে। সেই আই কার্ডের সেই ছবি 1 বান্ডিল করেছিলাম, মানে প্রায় 30টার উপরে। কদিন হাতে নিয়ে ঘুরছিল, ছবিটা খুঁজে পাচ্ছি না। ওই ছবিটাও আবার স্কুলে জমা দিতে হবে। মানে কবে যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার আপাতত কালকে টেস্ট করিয়েছিলাম এমসে, 72 ঘন্টার পর রিপোর্ট দেয়। তবুও কালকে এমসের যে অ্যাপ্লিকেশান আছে সেখানে দেখলাম যে আমার মানে কিডনির রিপোর্ট ভালো আছে। ইএসআর নাকি একটা, ওটা একটুখানি বেশি আছে। সুগারও নর্মাল আছে, সুগার 89 আছে হচ্ছে ফাস্টিংয়ে। আর খাওয়া দাওয়ার পরে 115। মাঝখানে ইলেকট্রল খেয়েছিলাম, আর স্যালাইন নিয়েছিলাম, আর ডাবের জল খেয়েছিলাম। এইগুলোতে সুগার 200-র উপরে চলে গেছিলো, বাট এখন সুগার নর্মাল আছে। যদিও ওষুধ খাচ্ছি। এই তো হচ্ছে এখন আমাদের শরীরের কন্ডিশন, শরীরের পরিস্থিতি। ব্লগটা শুরু করলাম কারণ এটাও তো আমাদের রুজি রোজগারের জায়গা। এখানেও তো খাওয়া দাওয়ার ব্যাপার না, খাওয়ানো জুটবে না। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক ডাক্তার কি বলে। পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কালকে সন্ধ্যার পরে শরীরটা একটু ভালো লাগছিল। ভেবেছিলাম ফ্রিজের মধ্যে কবে থেকে উচ্ছে আর থোড় পড়ে আছে, উচ্ছে ভাজা করব, থোড় ভাজা করব, আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব, রুই মাছ অর্ডার দেবো, এত কিছু ভেবেছিলাম। কালকে সকালের দিকে না দুপুরের দিকে বোধহয় লাস্ট মাথা ঘুরেছিল। সন্ধ্যার পর অতটা আর মাথা ঘোরেনি, একটু ভালো ছিলাম। গলার ভিতরে যে জ্বলাটা, এই জ্বলাটাও একটু কম লাগছিল। ভাবলাম যে যাক, ঠিক হচ্ছে হয়তো। কিন্তু আজকে সকাল থেকে আবার সেই সেই গলা জ্বলে যাচ্ছে, তার সাথে দুবার বমি করেছি সকাল।
সোমনাথ গেছে এখন স্নান করতে, আর আমি মানে টলতে টলতে রান্নাঘরে গেলাম, গিয়ে সোমনাথের জন্য ডালিয়া বসালাম। আর ডালিয়া মেয়েকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নেই, এখন চিৎকার করা দৌড়াদৌড়ি করা পারবো না। আর মেয়ের জন্য ম্যাগি বসিয়েছি, মেয়ে বললো একাই খেয়ে নেব, খাক, তারপর দেখি আবার কখন কি করতে পারি ব্যবস্থা খাওয়া দাওয়ার। এই পেটটা যদি না থাকতো না, পৃথিবীটাই অন্যরকম হতো। এই পেটটাই হচ্ছে শরীরের সব থেকে বাজে একটা জায়গা। এই পেটের জন্য রোজগার করা, এই পেটের জন্য কাজ করা, বাজার করা, ইনকাম করা, সব কিছু পেটের জন্য। শরীরের এই অংশটা না থাকলে সুন্দর হতো। আর ঢোক গিলছি যখন না, জীবনটা বেরিয়ে যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করবো বুঝতে পারছি না। মায়ের রান্নাঘরে কিছু অর্ডার করে দেবো, পাতলা করে মাছের ঝোল, পাতলা করে ডাল, সব অপশানই আছে মায়ের রান্নাঘরে। কিন্তু আমার ঘরে থোর আর উচ্ছেটা নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে, এবার কিচ্ছু করার নেই। আর সকালে চা বিস্কুট খেয়েছিলাম, চা বিস্কুটটা বের করে দিলাম বমির সাথে। মাথা ঘোরানো থেকে বমি হয়ে যাচ্ছে, ভন 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 করে ঘুরছে মাথা আর বমি হয়ে যাচ্ছে। তার সাথে ঢোক গিললেই তো গলার মধ্যে একটা বিশ্রী অনুভূতি। সিটি পড়ছে, পরে আসছে। তো আমি রেডি হয়ে গেছি, হাত পা কেমন থরথর করে কাঁপছে। সোমনাথ ডালিয়াটা এসে খাবে বললো, এখন ছাতু শরবত খেলো। ঠিক আছে, তো এখন হচ্ছে বাজে 11টার কাছাকাছি, মানে 11টা 5-10 মতো বাজে। আর আমি আছি রানাঘাটে এখন, এই চৌরঙ্গি মোড়ে শর্মা মেডিকেল। দেখা না সোজা লেখা আসছে, আমি জানি না, আমার কাছে তো দেখা আসছে। তো এই ডক্টর দেবরাজ পাল, এনাকে দেখাবো, ঠিক আছে। আর এই দেখো শরীরের অবস্থা, এইভাবে এখন বসে রয়েছে। মাথা ঘুরাচ্ছে বলে এখনো, গলা জ্বলছে, কি অবস্থা বলো। ডালিয়া হয়ে গেছে, তো এখানে 11টার মধ্যে আসতে বলবো, তাড়াহুড়ো করে চলে আসলাম। 3 নম্বরে নাম আছে। ছাতু খেয়ে বেরোলাম, ও তো সকালে কিছু খায়নি। বাড়ি গিয়ে আবার মেয়েকে রেডি করানোর ব্যাপার আছে, ক্লাস টেস্ট চলছে রানিং, তো এই তো ওয়েট করি। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার RFC নাকি ওটা কিসের রিপোর্ট বলে যাই না, মোটামুটি কোলেস্টেরল নর্মাল আছে, কোলেস্টেরল এসব কিছু নেই, ইউরিক অ্যাসিডও নেই। আবার ওইদিকে কিডনির রিপোর্টও ভালো এসছে, বাট তারপরও পেটে ব্যথা নতুন করে চাগার দেওয়া শুরু হয়েছে, খুব পেটে ব্যথা করছে মাঝে মাঝে। তো 20 তারিখে ডাক্তার দেখানো, দেখা যাক ওটা কী হয়, এমস থেকে কী বলে। আরও কিছু রিপোর্ট পাবো এমসের থেকে, দেখা যাক। তো এই ডাক্তারবাবু দেখিয়ে আসলাম। নয়েজ আসছে নাকি জানি না, নয়েজ আছে এখানে। তো ডাক্তারবাবু দেখিয়ে আসলাম, ডাক্তারবাবু বললো প্রথমত এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ প্রবলেম, মানে হচ্ছে যেটা তোমরাই বলো সেটা আমিও জানি, রাত জাগা বলতে 2-2:30 অবধি, সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করা, ঠিক আছে। ও না খেয়ে এটা, যদিও নাক কান গলার কাছে গেছিলাম, বললো গলায় চেক করে দেখে বললো কোনো রকম ওর ইনফেকশন নেই গলায়, এটা অ্যাসিড রিফ্লেক্স থেকে হচ্ছে। থাইরয়েড টেস্ট দিল, থাইরয়েড টেস্ট করার আগে আগের দিন নিরামিষ খেতে হবে, সোয়াবিন পর্যন্ত খাওয়া যাবে না, পরের দিন এমটি স্টমাক, জল পর্যন্ত খাওয়া যাবে না, সেই হিসেবে থাইরয়েড টেস্ট করাতে হবে। আর ওষুধ দিয়েছে অনেক কিছুই, ওই খাওয়ার 10 মিনিট আগে একটা ওষুধ, মানে অ্যাসিড যাতে না হয়, খাওয়ার পরে আছে। আর অ্যান্টিবায়োটিক কোনো দেয়নি, অ্যান্টিবায়োটিকগুলো আগের ডাক্তারবাবুর ওটা পুরোগুলো স্টপ করে দিতে, ও গলায় কোনো ইনফেকশনই নেই আপাতত, এটা অ্যাসিড রিফ্লেক্স থেকে হচ্ছে। আর বললো সকালবেলা এই যে মানে এই সব বুদ্ধি যে কে দেয় আমি জানি না, ওই ব্রেকফাস্ট করবো না আমি রোগা হব, এটা একদমই ভুল ধারণা। যে ব্রেকফাস্ট
মানে স্কিপ করাটাও ঠিক না, ব্রেকফাস্ট করতেই হবে, এমটি স্টমাক রাখাই যায় না। আমার যখন পেটে আলসার হলো তখন আমি ডাক্তারের কাছে খুব বকা খেয়েছিলাম এই জন্য, যে রাত্রিবেলা খেয়ে সকালবেলা এই দুপুরবেলা খাওয়া, ওগুলো জল পর্যন্ত খেতে হবে, মানে অ্যাসিডের পরিমাণ বাড়ানো যাবে না। যাই হোক, হচ্ছে সেই রাত্রে খায়, পরের দিন তো দুপুরে খায়, অর্ধেক দিনই ব্রেকফাস্ট করেই না। আমি আর মেয়েই খাই, দেখি ও করেই না। আমি ফল খাই, তাও দেখি ফল থেকে খালি পেটে দেয় না, জানি না কেন। আমার কত ডাক্তার আছে তোমাকে দেখাতে পারি যে খালি পেটে ফল খেতে, মানে ডাক্তাররা নিজে খাচ্ছে, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখন ওষুধগুলো খাক, কি হয় না হয় দেখি, থাইরয়েড টেস্ট করাক। তো আমারও মনে হচ্ছে থাইরয়েডের সন্দেহ হচ্ছে, নর্মাল হতে পারে, অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। আর এদিকে দিদিমণি পড়িয়ে গেছে, আমরা বেরোনোর আগেই পড়িয়ে গেছে। মেয়ের এখনই রেডি হবে, স্নান খাওয়া দাওয়া করবে, আর বাজে বাংলা ক্লাস টেস্ট মনে হয়। আর এদিকে ঠাকুমার ঝুলি দেখছে। তুমি আগে থেকে কি সব করেছো, তাই ওষুধ তো নষ্ট হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, ফেলো। তোমাকে মানে ছিটতে বলেছি, ওষুধটাকে ছিঁড়ে ছুঁড়ে কি করলো, ওটা আর খাওয়া যাবে না, তুমি ছাড়ো, এগুলো খাওয়া যাবে না, ফেলো ওটা। ভয় পাচ্ছিলাম যে আমার টাইফয়েড ইনফেকশন ওর মধ্যে হয়ে গেল কিনা, তো ডাক্তারবাবু বললো কোনো ইনফেকশন নেই ওর মধ্যে, ঠিক আছে। আর এখন ওকে খাওয়া দাওয়া করি। ডালিয়া সকালবেলা করেছো তো তোমার জন্য, দেখো রোগ দেখো, ডালিয়া করেছো তোমার জন্য। ওই ডালিয়া দুটো ভাগে ভাগ হবে। ম্যাগি খাবা মানে এখন বলেছে তেল মশলা খেতে না, ম্যাগি খাবা, এখন তেল মশলা কিছু খেতে না করেছে, লঙ্কা ফঙ্কা কিছু খেতে না করেছে, তুমি এখন ম্যাগি খাবা বসে বসে। ডালিয়া হাফ হাফ করবা, অশান্তি বাঁধাবো, ঠিক আছে। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর আমার তো এই তো বললামই সবই নর্মাল, এখন অব্দি যে রিপোর্ট এসছে সব করে নর্মাল এসছে। লিকুইড খাবার খাওয়া যাবে না গো, না 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 না, ডালিয়া খেতেই হবে। ভাত খাও, ভাত বসো, 10 মিনিট লাগবে ভাত হতে প্রেশারে। ঘি খেও না, ফ্যাটি লিভার আছে। তো আজকে নিরামিষ খাবা, কালকে থাইরয়েড টেস্ট করাতে যাবো সকালবেলা, সেটাও মাথায় রেখো, নিরামিষ খেতে হবে কিন্তু। বলছে আমাকে ফার্মেসি থেকে বলছে কি যে বাইরে বেরিয়ে বলছে কি যে কি যেন বললো, যে টেস্ট করাবো আগে তো নিরামিষ খাওয়ার কি দরকার। আর বললো আয়নায় ঘন ঘন ওই হা হু করে মুখ দেখতে না, মানে গলার ভিতর দেখতে না, গলা দেখতে না। আমি বললাম এটা কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে? বললো আমি অত কিছু জানি না, তো এটুকু বললাম। তো উনি মনে হয় ওরকম গলা ফলা দেখো, বললো হ্যাঁ। বলতে তাহলে আমি কি করে জানলাম? ওই আরো পেশেন্ট ছিল, মানে ডাক্তারবাবু না, ওই ফার্মেসির লোকটা বললো যে হাঁ করে ওই আয়নায় বেশি গলা মুখ এগুলো দেখতেন, চাই না কেন। ঠিক আছে চলো, আমিও খাওয়া দাওয়া করি, দিয়ে আমি জনির ভ্যাকসিনের কাগজ, মেয়ের ওই ফটোকপি খুঁজি। আমারও শরীরও খুব একটা ভালো না। 20 তারিখ কবে আসবে, এমসে যাব, দেখা যাক। এই হচ্ছে ব্রেকফাস্ট, ডালিয়া। এই হচ্ছে ব্রেকফাস্ট, ডালিয়া। আজকে পুরোপুরি নিরামিষ খাওয়া। আজকে বাড়িতে রান্না বান্না কিছু হবে না, শরীর খারাপ। আর ওর মাকে মানে কতবার টেনে টেনে এসে বিরক্ত করা যায়। যাই হোক, আমরা আজকে মায়ের রান্না থাকতেই যায় না, একটু বাদে বাদে আমার বাড়িতে কত কাজ, আমার উঠোন ঝাড় দেওয়া হলো না, আমার পুজো দেওয়া হলো না, আমার জামা কাপড়গুলো মেলা হলো না, ওগুলো তোলা হলো না, সারাদিন বদবদ করতে থাকে। আমি ওই জন্য মাকে ডাকিনি দিয়ে। যাই হোক, সেটা এবার মায়ের রান্নাঘর থেকে খাবার অর্ডার করা হয়েছে। তুমি নিরামিষ খাবা তো, মানে আমাদের সবাই নিরামিষ তো, সেটাই বলছি। তোমার জন্য এক পিস মাছ। আমি তো মাছ খাবো না, আমার বউকে না ছেড়ে। আমার বউটা মাছ খেতে ভালোবাসে, আমি মাছ খেয়ে নেবো। ওরে ওই আশা ছেড়ে দাও, ওই আশা ছেড়ে দাও। ওই মাছটা মেয়ে খাবে, ওটা আমি, মেয়ে কিংবা জনে, আমি খাবো না। আমি তো পোনা মাছ ভালোবাসি না, তোমার জন্য পোনা মাছ। আমি কোনো মাছই খাবো না, আমি লেবু দিয়ে ডাল দিয়ে প্লেন খাবো যতক্ষণ না 20 তারিখে আমি ডাক্তার দেখাচ্ছি। পোনা মাছ তোমার জন্য অর্ডার করেছি, আর কয়েকটা পদ আছে। কয়েকটা বাটা বুটা অর্ডার করো নি তো? বাটা বুটা খেও না এখন। বাটা অর্ডার করিনি। আর ডাক্তার দিয়েছে এক গাদা ঘুমের ওষুধ। এক গাদা ঘুমের ওষুধ খাওয়া কি ঠিক? এমনি 1 পাতা দিতে পারতো, দিয়েছে 2 পাতা। এবার ঘুমের ওষুধ খাওয়ার শরীরের জন্য খুবই 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 খারাপ, বিশেষ করে নার্ভের জন্য বিরাট খারাপ। তুমি ফোন ওই 2টো 2:30 সময় ঘাটো, ইষ্টি কুটুম।
না না, ইষ্টি কুটুম, তারপরে ওই হোয়াটসঅ্যাপের সেই ভিডিও এডিট, ওইগুলো ভিডিও এডিট তো রাতে করো না, এখন সকালবেলা করো মনে হয়। চালিয়ে রেখে আমি চোখ শুয়ে পড়তাম, কানে শুনি, আমি চোখে দেখি না। ঘুমানোর মতো চেষ্টাই করো না তো ঘুমাবে করতে। কেসটা কেমন ঘুরে গেল না? আমি ছিলাম অসুস্থ, কেস ঘুরে ওর দিকে চলে গেল। যদিও আমি এখনও মানে আগের থেকে একটু বেটার আছি, তবে অসুস্থ। এখন অবধি রিপোর্ট আমি তোমাদেরকে দেখাই কিছুটা। এই দেখো আমার রিপোর্ট, এটা হচ্ছে আমার রিপোর্ট। লাস্ট আপডেট হয়েছে 18ই মার্চ 11টা 19। এখনও প্রচুর রিপোর্ট পাবো। ইউসিএস নর্মাল, ইউসিআর নর্মাল, ইউরিন মানে ইউরিন রিপোর্ট নর্মাল আছে, কেএফটিও নর্মাল আছে। দেখো কেএফটি সব নর্মাল, সিরাম সোডিয়াম নর্মাল, সিরাম পটাশিয়াম নর্মাল, সিরাম ক্যালসিয়াম নর্মাল, সিরাম ক্লোরাইড কাটায় প্রায় 98 লো 99 আছে, সিরাম ফসফরাস নর্মাল, তারপরে বার্ন ক্রিয়েটিনিন রেশিও নর্মাল, ইজিএফআর এটা কি আমি জানি না, এটা একটু বেশি, 110, এটা নর্মাল হচ্ছে 90 ml, সামান্য বেশি। এলপিটি তো সেই একদম এলপিটি দাঁড়াও, এলপিটি তোমাদেরকে আমাদের হচ্ছে এখন ব্লগ মানে হচ্ছে রোগবালাইয়ের ব্লগ, ঠিক আছে? তোমরা এখন বিরক্ত হচ্ছ আমি জানি, তোমাদের নিজেদেরও অসুস্থ মনে হচ্ছে। এলপিটি দেখো, কোলেস্টেরল সব নর্মাল, কোলেস্টেরল নেই আমার। পিপি ব্লাড গ্লুকোজ দেখো নর্মাল 115, ঠিক আছে পিপি। আর ফাস্টিংয়ে হচ্ছে দেখো 89 ছিল বোধহয়, ফাস্টিংয়ে 89, সবই নর্মাল রিপোর্ট এখনও অবধি নর্মাল। এখনও অনেকগুলো রিপোর্ট পাবো, দেখা যাক। খালি আমার মনে হয় লিভারের সমস্যাটা আছে, ওটা ওই টাইফয়েডের জন্য। খাওয়ার পরপরই ওষুধ খায় না, দাঁড়াও একটুখানি 10টা মিনিট দাঁড়াও, মানে পাগল না মাথা খারাপ কে জানে, খাওয়ার পরপর কেউ ওই ওষুধ খায়? খাওয়া 10-15 মিনিট পরে খেতে হয়। এই এত সুন্দর বেডশিটটা আমার একটা কাস্টমারের পছন্দ হয়নি, কালারটা পছন্দ হয়নি, ফেরত দিয়ে দিয়েছে। এবার আমি এটা দোকানে ফেরত দেবো না, এটা আমি ঘরের বিছানায় পাতবো, পেতে ব্লগ করে তোমাদের সবাইকে দেখাবো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যখন আমার বিছানায় পেতে তোমাদেরকে দেখাবো না, ওই মহিলা যে কি পস্তাবে, বলছে যে আরে কি লাগছে পাতার পর, মন্দিরাদি খাটটা কি ভুল করলাম, মনে বলবে। তোমরা মিলিয়ে নিও খুব তাড়াতাড়ি এটা পেতে। তোমার না ওনার হয়তো কালার পছন্দ হয়নি, সে আমাদের রিটার্ন পলিসি আছে, এটা তো ভালো। কাস্টমার যে সবার তোমার দৃষ্টিভঙ্গি আর ওনার দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। একটা পার্পেলের উপর ছিল, একটা রেডের উপর ছিল, এবার উনি পার্পেলটা চেয়েছিল, রেডটা গেছে। তো যাই হোক, এবার পার্পেলটা নেই বোধহয়, ওটা আউট অফ স্টক হয়ে গেছে। এবার এটা বিছানায় পাতার পরও ভাববেই কি লাগছে, না ওনার হয়তো রেড কালারের অনেক বেশি টাচ হতেই পারে, সেটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। না কাস্টমার লক্ষ্মী, দোকানদার পেঁচা, তুমি পেঁচা আমি পেঁচা, বুঝেছো? আরে দাঁড়াও আমি আগে খাই। এই এমসে একটা সুবিধা যে রিপোর্ট এই অনলাইনে দেখা যায়, কিন্তু ওপিডি এনকোয়ারি এগুলো বুক করা যায় না। মেয়েকে যে কি কষ্টে রেডি করালাম, মানে কোনো রকমে মেয়েকে ড্রেস পরিয়ে, স্নান করিয়ে, ড্রেস পরিয়ে মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি। তারপরে মেয়েকে সোমনাথ নিয়ে গেল। মানে আমি একদিকে মেয়েকে খাওয়াচ্ছি, আরেকদিকে আমার হাত তত করে কাঁপছিল। মানে পুরো সে ব্ল্যাক আউট হয়ে যায় না, সে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। এই সারা ঘর বাড়ি মনে হচ্ছে নড়ছে, শোকেসগুলো নড়ছে, টিভি নড়ছে, কেমন যেন সেই কোনো রকমে মেয়েকে রেডি করে দিয়েই আমি এসে বালিশটা নিয়ে ছোট ঘরে শুয়ে পড়েছি। সোমনাথ নিয়ে গেল মেয়েকে স্কুলে,
এখনো অবধি তাকাতে পারছি না, ভন ভন করে ঘুরছে সব কিছু, দুর্বল লাগছে। এই ভালো এই খারাপ, মাঝে মাঝে এই মাথা ঘোরাটা বন্ধ হচ্ছে, তখন একটু তাকাচ্ছি, কথা বলছি, আর এই হাত পা কাঁপা আর এই মাথা ঘোরা একবার শুরু হলে সব কিছু অন্ধকার। আমি এডিট করা হয়নি কালকের ভিডিওটা, আমি চিন্তা করছি আমি এডিটটা করবো কি করে, ভিডিওটা ছাড়বো কি করে আজকে বলো। হতেই যাচ্ছি সকাল থেকে, এডিট আর হচ্ছে না। চুলদাড়ি না কাটালে না মনে হচ্ছে না আরো নিজেকে অসুস্থ আরো বেশি মনে হচ্ছে। তো মেয়েকে দিয়ে আসলাম যথারীতি। এখন হচ্ছে বাজে দুটো বাজেনি, ওই 1:40, 1:30টার সময় গেলাম, আবার 2:30 2:35 ছুটি হয়ে যাবে। মাইক চলছে বাড়িতে, ওই দাদুর তিরোধান উৎসব উপলক্ষে সেই অনুষ্ঠান হয় সেইটা। আর বরাবরই আমি বাড়ির অনুষ্ঠানে থাকি না, তো জানোই। আর এদিকে সেই আমার পুরনো ডাক্তারের কাগজ, আরও হাবিজাবি কাগজগুলো বাতিল করলাম এর তলা থেকে। অ্যাকচুয়ালি মেয়ের ফটো খুঁজছিলাম আর জনির ভ্যাকসিনের কাগজ খুঁজছিলাম, পাচ্ছি না। এইটা আলাদা, এগুলো সব ফেলে দিতে হবে। এই RN টেগরের সেই কাগজপত্র, আলসার ফালসার যখন হয়েছিল তখন সেই সময়কার কাগজ। আর এই প্লাস্টিকগুলো ওর লাগবে, প্লাস্টিক ব্যাগগুলো। জনির ওই ডাইপার ফেলতে লাগে। আর ও শুয়ে রয়েছে, শরীর এখনও ঠিক হয়নি, সুস্থ হয়নি, মাথা ঘোরাচ্ছে আবার। আর হচ্ছে এই মেয়ের এই বইগুলো খুঁজে পাচ্ছিল না, দেখি এর তলায় রয়েছে। কদিন ধরে বলছিল বাবা বইগুলো কোথায়। ঠিক আছে, এই হচ্ছে আপাতত আপডেট। আসবে তো বোধহয় গানে না, এই গানে কপিরাইট আসবে না, কীর্তনে কপিরাইট আসে না। আচ্ছা, আর এবার এখন আমি আবার করবো হচ্ছে ওই অ্যাটাচিটা নামাইয়ে ওর মধ্যে দেখি মেয়ের ফটোটা। আমি এক বান্ডিল করেছিলাম ফটো, মানে ওই প্রায় 36টার মতো। এবার ওই ঘরে বিছানার তলায় হাত দেবো, তারপরে ওই অ্যাটাচিতে হাত দেবো। কারণ জনির ভ্যাকসিন না দিলেই নয়, ডেট পার হয়ে গেছে মনে হয়, মার্চ মাসের ডেট ছিল, মার্চ মাসে তো চলছে রানিং। বয়স হচ্ছে তো, বুস্টার না দিলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে চলো। আর জনিকে তো স্নানও করাতে পারছি না গরমের মধ্যে, স্নান করানো দরকার। কবে করাবো, নিজেই অসুস্থ, কাল পরশু একবার ট্রাই নেবো। এটা আমি আমার কথাই বলছি, এই MS ফ্যামিলি ব্লগিংয়ে তো রান্না বান্না দেখে কী করবো, ব্লগ তো দিতে হবে। আমি আমার কথাই বলছি, মনে হচ্ছে MS ক্রিয়েটারের কথা বলছি, ঘুরছি ফিরছি আর কথা বলছি। চলো। তো বন্ধুরা, অনলাইনে কিছু খাবার অর্ডার করেছিলাম মায়ের রান্নাঘরে, তো চলো সেগুলো চলে এসেছে। অনেকক্ষণই এসছে, আমি এতক্ষণ শুয়েছিলাম, এখন 3টে বাজে। মেয়ে স্কুল থেকে চলে এসছে বাড়ি। তো চলো, আমি ওষুধ খেলাম, মুখে ওষুধ লেগেছিল, তো খাওয়ার আগে ওষুধ আছে, খাওয়ার পরে ওষুধ আছে। চলো দেখি কি। এই দেখো বন্ধুরা, একটা হচ্ছে সোমনাথের থালা, একটা হচ্ছে আমার আর মেয়ের থালা। ঠিক আছে, সোমনাথের থালায় রয়েছে দেখো ভাত, লাল শাক, পাতলা করে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর নিম বেগুন। ঠিক আছে, আর ডালটা দুজনারই, ও একটু নেবে আমি একটু নেব। আমারটাই লাল শাক রয়েছে, নিম বেগুন রয়েছে, আলু সিদ্ধ আর আলু সোয়াবিনের তরকারি, আর ডালটা একটু নেব। ঠিক আছে, এই তো খেতেই পারলাম না ভাত, ঝাল। নর্মালি তো এই রান্নাগুলো কি সুন্দর খেতাম, বাবা ওই এক ফোঁটা ঝালের বংশ মনে হচ্ছে আমি খেতে পারবো না, কতদিন পারবো না ভগবান জানে। গলা দিয়ে পুরো জ্বলে নামলো ঝাল, মানে টোটালি একটা লঙ্কাও খেতে পারবো না এখন তরকারিতে, আমি একটা লঙ্কাও না। কি খাবো? ফ্রিজের মধ্যে আঙুর রয়েছে, কালো কালো আঙুর, মনে হয় মৌ নিয়ে এসেছিল কিংবা গীতা আন্টি নিয়ে এসেছিল। আর কালো আঙুরগুলো খেতে কি ভালোবাসি। সোমনাথ বলছে আঙুর এখন খেয়েও না, ডাক্তার টক খেতে না করেছে। কালো আঙুরগুলো কি টক হবে জানিও না, মিষ্টিও তো হতে পারে। রাতে কি খাবো? এটাকে কি খাওয়াবো? কি সমস্যায় পড়েছি আমি।
রেডি হয়েছি, দোকানে যাব। একটা জিনিস জানো তো বন্ধুরা, একটা জিনিস না, কয়েকটা কথা বলবো বলেই আসলাম। এই শাড়ির ব্যবসাটা, মানে কথায় আছে না, সেই মানে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। জীবনে তো অনেক ভুল থেকেই অনেক শিক্ষা নিলাম, এবারও একটা শিক্ষা নিলাম। এই যে শাড়ির ব্যবসাটা, সোমনাথ আর আমি দুজনে মিলেই অর্ধাঅর্ধিভাবে অর্ধেক অর্ধেক করে নিয়েছি, যে সোমনাথ এই দায়িত্বগুলো তোমার, এই দায়িত্বগুলো আমার। এটা আমাদের খুব ভুল একটা ডিসিশন ছিল। পুরোটাই সোমনাথের হাতের মুঠোয় থাকা উচিত ছিল, আর পুরোটা আমারও হাতের মুঠোয় থাকা উচিত ছিল। যখন সোমনাথ বিছানায় পড়ল, তখন শাড়ি আনতে পারছি, সব অর্ডার নিতে পারছি, সবই করতে পারছি, কিন্তু প্যাকিং করে কুরিয়ার আর করতে পারছি না। কেননা প্যাকিং করে কুরিয়ার করার দায়িত্বটা সোমনাথের ছিল। তাই ব্যবসা কতদিন লস হলো। আবার এখন আমি অসুস্থ হয়েছি, সোমনাথ কাকে কোন শাড়ি দেবে, কাস্টমারের সাথে কথা বলা, সেই জিনিসগুলো সোমনাথ করে উঠতে পারছে না। শাড়ির দাম সোমনাথ জানে না, সেগুলো যেহেতু আমি হ্যান্ডেল করি, তাই তার জন্য সোমনাথ প্যাকিং কুরিয়ার তো করতে পারবে, কিন্তু শাড়িগুলো কার কোন শাড়ি লাগবে বা কোনো শাড়ি দোকানে না থাকলে তখন কিভাবে সেটা ডিল করতে হবে, এগুলো সোমনাথ জানে না। কেউ শাড়ির দাম জিজ্ঞেস করলেও সোমনাথ বলতে পারছে না। তো আমি যখন সুস্থ হব, মানে যদি সুস্থ হই আর কি কখনো, তো সবার প্রথমে কি করব বলো তো? সোমনাথ শিখবে হচ্ছে শাড়ির দামগুলো সোমনাথ জানবে, কাস্টমারদের সাথে কথা বলা অভ্যাস করতে হবে, আর সোমনাথকে শাড়ির দামগুলো জানতে হবে। আর আমি কি শিখবো বলো তো? আমি শিখবো হচ্ছে প্যাকিং করা। তাহলে কি ভবিষ্যতে সোমনাথ বা আমি দুজনের মধ্যে যদি একজন অসুস্থ হই, অন্যজন যে থাকবো সে কিন্তু শাড়ির ব্যবসাটা বন্ধ করতে হবে না, লসে যাবে না আমাদের সময়টা। তো যত তাড়াতাড়ি আমি পারি সুস্থ হব, যখন আমি প্যাকিং করাটা সোমনাথের কাছে শিখে নেব, আর সোমনাথকে শাড়ির দামগুলো বুঝিয়ে কাস্টমারদের সাথে কথা বলা প্র্যাকটিস করিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। না হলে খুব লস হয়ে যাচ্ছে। আর সোমনাথের ভাগ্যটাও সত্যি, মানে দেখে আসছি তো বিয়ের পর থেকেই, ও যখনই কোনো ভালো কোম্পানিতে কাজে ঢুকতো, সে কোম্পানি বন্ধ হয়ে যেত। একবার দুবার না, 4-5 বার কোনো বড় কোম্পানিতে কাজে ঢুকেছে, কয়েক মাস কাজ করলো, কোম্পানি বন্ধ হয়ে গেল। কেন হবে ওর সাথে এটা? এখন ব্যবসা করছে তো ব্যবসা বন্ধ হচ্ছে না, তার জন্য অসুস্থই হয়ে যাচ্ছে, হয় ও নয় আমি। যেন তেন প্রকারেণ সোমনাথের ইনকাম 0 রাখতে হবে, এটাই হচ্ছে কথা। তাহলেই সংসারে শান্তি সুখ সব বজায় থাকবে। কিন্তু আমি এবারটা তার হতে দেবো না। সোমনাথের ইনকাম আমি 0 আর হতে দেবো না। অনেক দেখেছি, অনেক সেই সময়টা পেরিয়ে এসেছি। আমরা মানে লাখ টাকা কেন, আমরা কোটি টাকা ইনকাম করি, কিন্তু বরের একটা ইনকাম থাকাটা আমাদের বউদের কাছে যে কতটা সম্মানের, সেটা যারা আমার মতো পরিস্থিতিতে একসময় পড়েছিলে তারাই বুঝতে পারছো আমার ফিলিংসটা। তাই আমি যেভাবে হোক আমি প্যাকিং শিখবো, আর সোমনাথ কাস্টমারের সাথে কথা বলা শিখবে। এইভাবে অর্ধাঅর্ধি করে নিলাম। সোমনাথ তুমি এই দিকটা দেখো, আমি এই দিকটা দেখি, ভুল সিদ্ধান্ত। যাই হোক, কালকে থাইরয়েড টেস্ট আমার। আমি জানি কালকে আমার থাইরয়েডের রিপোর্ট হয়তো খুব খারাপ আসবে, মন বলছে আমার, কারণ এতটা দুর্বল হয়ে গেছি না আমি। চোখ খুলে তাকানোর ক্ষমতা নেই, দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই, মাথা ঘুরছে, হাত পা থরথর করে কাঁপছে। দুপুরের খাওয়াটা আজকে জঘন্য থেকে জঘন্যতম ছিল। এখন কটা দিন হয়তো আমার মেয়েটার একটু অসুবিধা হবে খেতে, কারণ আমি এখন কাল থেকে টানা কদিন আমি এখন সিদ্ধ ভাতই খাবো, লঙ্কা ছাড়া সবজি দিয়ে সিদ্ধ ভাত খাবো। আর সোমনাথের জন্য সেটা খুব উপকারী লাগবে, ওর যেহেতু ডাক্তার বলেছিল, আর লিভারের জন্য ভালো, কিন্তু মেয়েটার হয়ে যাবে কষ্ট। যাই হোক,
কিছু করার নেই, ওর একার জন্য আমার পক্ষে রান্না করা অসম্ভব। গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের মধ্যে মুখ থুবড়ে পড়বো আমি রান্না করতে গেলে। তাই প্রেশার কুকারটাই ভরসা। যাই করো, চাল দাও, ডাল দাও, সবজি দাও, ওই প্রেশারটা বসিয়ে ঘরে চলে এসে শুয়ে পড়ো। এছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তো আমি এখন একটু সবজির দোকানে ফোন করব, দেখি সবজির দোকানে কি সবজি পাই ভাতে বা প্রেশারে সিদ্ধ দিয়ে ভাত মেখে খাওয়ার মতো। যেমন ধরো পালং শাক, পেঁপে, পটল, ঝিঙে, এই টাইপের যে সবজিগুলো ভাতে সিদ্ধ দিয়ে খাওয়া যাবে, এরকম নুন দিয়ে চটকে খেয়ে নেবো। আজকে দুপুরে বিশ্বাস করবে না, আলু সিদ্ধ ভাত যার জন্য নিয়েছিলাম, নিম বেগুনটা ভালো খেয়েছি। তারপরে যখন শাক ভাজা দিয়ে ভাত মাখালাম, শাক ভাজায় তো লঙ্কা দিয়েছে, আমি আর আমার মধ্যে নেই। তারপরে যখন আলু সিদ্ধটা দিয়ে ভাত মাখলাম, আলু সিদ্ধর মধ্যেও তো লঙ্কা দিয়েছে। এই জায়গাটা পুরো শেষ হয়ে গেছে, ওটা করা যাবে না। ঠিক আছে, চলো। সোমনাথ স্নানে গেছে, আবার শুরু করেছে 3 বেলা স্নান। চলো শাড়ির দোকানে যাই। আগের দিন সোমনাথ একা একা শাড়ি নিয়ে এসছে দোকান থেকে, 10 জনের মতো শাড়িও পাইনি দোকানে। তো সেইগুলো এখন আমাকে গিয়ে দেখতে হবে। আজকে ভাবছি সোমনাথকে দিয়ে রিলস করাবো। আমি বললাম না, ভুল থেকে শিক্ষা নেয় মানুষ। সবসময় যে কাজগুলো এতদিন আমি করে এসেছি সেগুলো সোমনাথকে দিয়ে এবার করাবো। যেগুলো সোমনাথ করে এসছে আমি সুস্থ হয়ে আগে সেগুলো শিখবো। আজকে সোমনাথকে দিয়ে রিলস করাবো, আর রিলসের ভয়েস ওভার আজকে সোমনাথ দেবে। এগুলো করুক। আমি যদি এখন নার্সিংহোমে ভর্তি হই, ব্যবসা কি বন্ধ থাকবে? চলো পরে আসছি, সাবধানে থাকো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 11টা, আর জাস্ট বাড়িতে ঢুকলাম। আজকে দোকান থেকে বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। দোকানে গিয়ে আজকে অনেকটা সময় লেগেছে। আজকে দোকানে গিয়ে দেখি 4-5 জনা না, প্রায় 6-7 জনা। আর শাড়ি আউট অফ স্টক হয়ে গেছে, দিতে পারিনি। তো সেই কাস্টমারগুলোকে শাড়ির টাকাটা রিটার্ন করতে হলো, তার জন্য দোকানে আজকে অনেকটা সময় গেছে। তো তারপরে বাড়ি আসলাম। বাড়িতে এসে এখন রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসালাম, এদিকে ডাল বসালাম। আর দেখি একটু বেগুন ভাজা, থোড় ভাজা এগুলো করি। ডালটায় লঙ্কা দেবো না, লঙ্কা ছাড়াই ডাল করছি, নাহলে আমি আর ডালটা খেতে পারবো না। চলো পরে আসছি। রান্না শেষ করতে করতে এখন আজকে আমার প্রায় 11টা বাজে, তো প্রায় 11:30, 11:45 হয়ে যাবে রান্না শেষ করতে করতে, মানে খেয়ে শুতে শুতে রাত 12টা। তো বন্ধুরা, ভাত হচ্ছে, ডালটা ফুটে উঠেছে, আর এদিকে আলু ভাজা করব, বেগুন ভাজা করব, শসা কাটবো, আর থোড় ছেঁচকি করব। থোড় ছেঁচকি, বেগুন ভাজা, ডাল, আলু ভাজা, শসা, ব্যাস। আমার শাশুড়ি ফোন করেছিল এই মাত্র, বলছে যে রান্না করতে হবে না, ওই ঠাকুর এসেছে, তো ঠাকুর এসে রান্নাবান্না করছে অনুষ্ঠানের। তা বললো অনুষ্ঠানের রান্নাবান্না রয়েছে, এখান থেকে ভাত, ডাল, তরকারি সব নিয়ে যাও। আমি বললাম মা, ইচ্ছা থাকলেও উপায় নেই। যদি মানে উপায় থাকতো তাহলে আর এখন এসে রান্না বসাতাম না, ওগুলো নিয়ে এসে খেয়ে নিতাম, শুয়ে পড়তাম। কিন্তু লঙ্কা রয়েছে, তো মাকে বললাম, ডাক্তার কড়াভাবে না করে দিয়েছে আমি লঙ্কা না খাই। আর আমি নিজেও একবার দুপুরবেলা আজকে চেষ্টা করেছিলাম খাবার, খুব খুব কষ্ট হয়েছে, নাহলে ওগুলোই খেতাম। তো এখন যা রান্না করছি এখানে সবই লঙ্কা ছাড়াই সব রান্না বান্না। এখন কটা দিন এটাই খাবো, আমার গলা যেটা হয়েছে ওটা কমে গেলে তারপরে আবার নর্মাল। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা।
সোমনাথের জন্য ভাত বাড়বো, লেবু কেটে দিয়েছি ওকে। আমার তো টক খাওয়া বারণ আছে এখন। আলু ভাজা, থোর ভাজা, বেগুন ভাজা আর ডাল, ভাত। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে।